নমস্কার, শুভ সন্ধ্যা। রাই বাংলা লাইভে আপনাদেরকে স্বাগত। আর আপনারা দেখছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আজকে ডিয়ার ডক্টর এপিসোডে আপনাদের সাথে রয়েছি আমি সৌম্য, এবং আজকের অতিথি ডক্টর হিসেবে আমাদের সাথে স্টুডিওয়ে যিনি রয়েছেন, আসুন তার সাথে আগে পরিচয় করে নিই। তারপরে কিন্তু আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু অর্থাৎ কিনা যে টপিকটি রয়েছে সেই টপিক নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকে স্টুডিওয়ে রয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে, রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকেও বিশিষ্ট ইএনটি ডক্টর এস বি দাস। নমস্কার স্যার। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। আপনাদেরকে আমরা ডাকি কারণ আমাদের প্রচুর দর্শক রয়েছেন। আমাদের রাই বাংলা চ্যানেল শুধুমাত্র কিন্তু আমাদের রায়গঞ্জের উপর বেস করে নয়, কারণ উত্তর দিনাজপুর জেলার একটা বড় অংশ, প্রায় সম্পূর্ণটাই বলা যেতে পারে, এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশ, এবং যদি আমরা মালদা জেলা বলি মালদা জেলারও কিছু অংশ কিন্তু আমরা কভার করি। তো বিভিন্ন জায়গার থেকে কিন্তু আমাদের দর্শকরা রয়েছেন। তো সেই ক্ষেত্রে আর কি আমরা এই যে একটা পরামর্শমূলক অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে করতে পারছি, সেটার জন্য কিন্তু আপনারা আমাদেরকে যে সময়টা দিচ্ছেন এর জন্য আমরা বিশেষভাবে থ্যাঙ্কফুল পুরো সম্পূর্ণ টিমের পক্ষ থেকে, আমাদের রাই বাংলা টিমের পক্ষ থেকে। তার সাথে সাথে আমাদের প্রিয় দর্শকদেরকে জানিয়ে রাখি, আপনাদের স্যারের পরিচয় তো দিলামই, আপনারা তো বুঝতেই পারলেন যে নাক কান গলা বিশেষজ্ঞ। যদি আমরা মানে একদম সোজা কথায় বলি, স্যারের এইটাই পরিচয়। এবার আপনারা যদি মনে করেন যে নাক কান গলার বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, ঠিক সেরকমটা কিন্তু নয়, একটু অন্য ধরনের আলোচনা এবং ভীষণভাবে সাম্প্রতিক আলোচনা এবং গুরুত্বপূর্ণ আলোচনাও বটে। আমরা আজকে আলোচনা করব বহুল চর্চিত এবং বর্তমানে একটা ত্রাস সৃষ্টি করা, মানে সাধারণ মানুষের মনে ত্রাস সৃষ্টি করা একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এবং সেক্ষেত্রে স্যার আমাদেরকে যথাযথভাবে পরামর্শ দেবেন, গাইড করবেন কোথায় কি করতে হবে, কোথায় কি করতে হবে না, এবং কোন কোন ক্ষেত্রে আমাদেরকে অ্যাওয়ার হতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু বিশেষভাবে স্যারের কাছ থেকে জেনে নেব। কারণ এই ব্যাপারে কিন্তু প্রচুর মিথও কিন্তু ছড়াচ্ছে স্যার, তাই না? তাহলে আসুন আমরা দেরি না করে শুরু করি আমাদের আজকের এই অনুষ্ঠান। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান কিন্তু লাইভ ফোন ইন প্রোগ্রাম। ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে 03523254 এই নাম্বারে আপনারা ফোন করে আমাদেরকে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। রাই বাংলার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও আপনাদের প্রশ্ন আপনারা মেসেজের মাধ্যমে দিতে পারেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা স্টুডিও থেকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব, স্যার দেবেন, চেষ্টা করবেন সেই সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে আসুন আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করি। স্যার প্রথমেই বলবো, এই যে ব্ল্যাক ফাঙ্গাস নামটা বর্তমানে যদি আমরা বলি যে সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক মাধ্যম বা গণমাধ্যম আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ভীষণভাবে ছড়িয়ে পড়েছে এই নামটা, ব্ল্যাক ফাঙ্গাস নামটা। এর আগে কিন্তু আমরা সেরকমভাবে শুনিনি। তো সেই ক্ষেত্রে এক তো করোনা অতিমারি চলছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাস প্রচুর লোকের মধ্যে হচ্ছে, এবং সেটা অনেক সময় প্রাণহানিও ঘটাচ্ছে, কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আপনি কি বলবেন এই সম্পর্কে, এই ব্ল্যাক ফাঙ্গাস রোগ সম্পর্কে আপনি কি বলবেন, অ্যাকিউরেসিটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ সৌম্য, অ্যাকচুয়ালি আমরা এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। আর চারিদিকে কাগজে বিভিন্ন মাধ্যমে আমরা ব্ল্যাক ফাঙ্গাস সম্বন্ধে জানছি, শুনছি। কিন্তু প্রথমেই বলি যে কতগুলো ভ্রান্ত ধারণা আমাদের মনে তৈরি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাস বলতে ডাক্তারি পরিভাষায় আমরা যেটা বুঝি, সেটার সঙ্গে কিন্তু যেটা এখন হচ্ছে তার সঙ্গে কিন্তু দুটো একটু তফাৎ বুঝতে হবে। ব্ল্যাক ফাঙ্গাস ডাক্তারি পরিভাষায় একটা ছত্রাক ঘটিত রোগ, কিন্তু সঠিক অর্থে ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে কতগুলো প্রজাতির ফাঙ্গাস। তাকে বলা হয় ডিমিটিসিয়াস অথবা অ্যাসপারজিলাস নাইগার। এই সব ফাঙ্গাসগুলো শরীরের মধ্যে একটা রঞ্জক পদার্থ থাকে, কালো রঞ্জক পদার্থ, মেলানিন তাকে আমরা বলি। সেই মেলানিন যে সব ফাঙ্গাসের মধ্যে থাকে তাদেরকেই আমরা ব্ল্যাক ফাঙ্গাস বলি, কারণ তাদের রংটা কালো হয়। আচ্ছা। কিন্তু এই যে ফাঙ্গাসটা হচ্ছে, এইটা মিউকোরেলস বলে এক জাতীয় ফাঙ্গাস থেকে তৈরি হচ্ছে, যে রোগটার কথা বলছি, এবং এটাকে বলা হয় মিউকরমাইকোসিস। এটা কিন্তু সেই অর্থে ব্ল্যাক ফাঙ্গাস নয়। তার মানে যে একটা ভ্রান্ত ধারণা মানে তৈরি হচ্ছে আমাদের দর্শকদের মনে, সাধারণ মানুষের মনে, মানে কারণ সবাই তো অ্যাওয়ার নয় বা
শিক্ষাগত দিক থেকে যদি আমরা বলি, সবাই সেই সম্পর্কে অবগতও নন। এর ফলে একটা রিউমার ছড়ানো, বিশেষ করে গ্রামের দিকে, গ্রামের মানুষদের মধ্যে কিন্তু একটা ছড়িয়ে গেছে যে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস, এই নামগুলো কিন্তু গ্রামের মানুষের মধ্যে কিন্তু ভীষণভাবে ছড়িয়ে গেছে, এবং তারা কিন্তু একটা মানে ত্রাস বা সন্ত্রাসের মধ্যে রয়েছে যে এক তো করোনা চলছে, তার মধ্যে এই রোগ যদি আমাদের শরীরে বাসা বাঁধে তাহলে কিন্তু আমাদের বাঁচার আর উপায় নেই। তাই আপনার কাছে এটা একটু জিজ্ঞাসা করবো, এটাও কি রিউমার যে এই ছত্রাকঘটিত রোগটা যেটার কথা আপনি বলছেন, যেটাকে আমরা ব্ল্যাক ফাঙ্গাস বলছি, অর্থাৎ কিনা ব্ল্যাক ফাঙ্গাস তো নয়, সেটা হচ্ছে মিউকরমাইকোসিস, এই মিউকরমাইকোসিস এই অসুখটি কি এই করোনার মতোই ছোঁয়াচে রোগ? না না, একদমই নয়। আগে আমি পরিষ্কার করে বলি, এই মিউকরমাইকোসিস একটা ছত্রাক, যে ছত্রাকটা বহুদিন ধরেই আছে এবং পরিবেশের সব জায়গায়, আমরা যদি অ্যান্টার্কটিকা দেখি অথবা সাহারা মরুভূমি দেখি, সব জায়গাতেই মাটির মধ্যে প্রকৃতিতে এই ফাঙ্গাস ছিল বহুদিন ধরেই। হ্যাঁ, কিন্তু এই ফাঙ্গাসের রোগ আগেও হতো, মিউকরমাইকোসিস আগেও হতো, কিন্তু এখন যেভাবে দেখা যাচ্ছে সেটার কিছু কারণ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই ফাঙ্গাস কিন্তু আগেও ছিল, মিউকরমাইকোসিস আগেও হতো আর কি। এবং সাধারণভাবে দেখা যায় যেসব মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতাটা কমে গেছে, তাদের মধ্যে এই মিউকরমাইকোসিস হওয়ার প্রবণতা অনেক বেশি হয় আর কি। এটা আগেও ছিল, এখনো আরো হচ্ছে আর কি। আর আরেকটা জিনিস বলে দিই যে এই আমরা যে ব্ল্যাক ফাঙ্গাস বলছি, তাহলে প্রসঙ্গ উঠতে পারে যে হঠাৎ করে কেন ব্ল্যাক ফাঙ্গাস বলা হয়। হ্যাঁ, যদি এটা কালো ছত্রাক নাই হয় তাহলে কেন ব্ল্যাক ফাঙ্গাস? তার কারণ হিসেবে আমি পরে কতগুলো ছবি দেখাবো, সেখানে দেখা যাবে এর থেকে যে ক্ষতটা তৈরি হচ্ছে, সেই ক্ষততে যেটা হয়, রক্ত চলাচল বন্ধ হয়ে টিস্যুগুলো পচে যায় এবং পচে গিয়ে কালো আকার ধারণ করে, তার থেকেই এর নাম হয়েছে। অথবা নাক থেকে যে ডিসচার্জ হয় সেটা অনেকটা কালো এবং একটু ব্রাউনিশ, তার থেকে হয়তো এই নামটা এসছে ব্ল্যাক ফাঙ্গাস। কিন্তু এটা সদর্থে সেই কিন্তু সঠিক অর্থে কিন্তু এটা ব্ল্যাক ফাঙ্গাস নয়। একদমই স্যার, আপনি তো ইএনটি স্পেশালিস্ট, এবং সেই অর্থে আমরা কিন্তু ম্যাক্সিমাম দেখতে পাই যে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন, আমরা স্কিনে যেমন দেখতে পাই ফাঙ্গাল ইনফেকশন, স্কিনের ক্ষেত্রেও হয়, কিন্তু আমরা মোস্ট প্রবাবলি অনেক সময় দেখতে পাই গলায়। তো ব্যাকটেরিয়াল ইনফেকশনই বলুন বা ফাঙ্গাল ইনফেকশন, অনেক ফাঙ্গাল ইনফেকশন আছে যেগুলো গলায় হয়, সেক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ নিতে হয়। তা আপনার কাছে আমার প্রশ্ন যে শুধুমাত্র কি এই যে মিউকরমাইকোসিস যে ডিজিজটা, সেটা কি গলাতে হতে পারে নাকি শরীরের বিভিন্ন পার্টে হতে পারে, সেটা যদি আপনি ক্লিয়ার করেন। হ্যাঁ, তাহলে এটা জানতে গেলে আমাদের দেখতে হবে যে আমাদের শরীরের কোন কোন সিস্টেম এই ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, এবং সেই হিসেবে আমরা বলতে পারি কত রকমের আমরা পেতে পারি। প্রথমত, এটা সব থেকে কমন যে ভ্যারাইটিটা, প্রায় যতগুলো আমরা ভ্যারাইটি দেখি তার মধ্যে 84% আমরা দেখি হচ্ছে রাইনো সেরিব্রাল মিউকরমাইকোসিস। তার মানে হচ্ছে রাইনো মানে নাক, সেরিব্রাল মানে হচ্ছে ব্রেন, তাহলে নাক থেকে ব্রেনে যায়, অথবা রাইনো অরবাইটো সেরিব্রাল মানে নাক থেকে চোখ থেকে ব্রেনে যায়। এই ভ্যারাইটিটাই আমরা কিন্তু সব থেকে কমন পাই। এছাড়াও অনেকগুলো সিস্টেম আক্রান্ত হতে পারে, যেমন হচ্ছে আমাদের পালমোনারি সিস্টেম মানে লাংয়ে অ্যাফেক্টেড হতে পারে। 3 নম্বর হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, খাদ্য নালীর মধ্যে এটা আক্রমণ করতে পারে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কিউটেনিয়াস মানে চামড়ার মধ্যে। এগুলো সাধারণত দেখা যায় যে রোডটা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, চামড়া বা পুরো শরীরের কোনো জায়গায় মাটি লেগে গিয়ে ঘষা খেয়েছে, হ্যাঁ, অথবা যদি দেখা যায় যে কোনো রকমভাবে তার কোনো জায়গায় কেটে গিয়ে সেই জায়গায় মাটি মিশে গেছে, সেই সব জায়গাগুলোতেও কিন্তু চামড়াতে হতে পারে। আরও আরেকটা আছে যে শরীরের সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে, সেটাকে বলা হয় ডিসেমিনেটেড, সারা জায়গায় শরীরের সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই এতগুলো ভ্যারাইটি হয়, কিন্তু তাদের মধ্যে সব থেকে কমন হচ্ছে নাক, চোখ এবং ব্রেন মিলে যেটা রাইনো অরবাইটো সেরিব্রাল, এবং এইটাই আমরা এখন বেশি পাচ্ছি। তাহলে এইটুকু বোঝা গেল যে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা, এই যে বললাম যে ছত্রাকটা সর্বত্রই ছড়িয়ে রয়েছে, তাহলে এই ছত্রাক আমাদের শরীরে আসছে কি করে? একটা সুস্থ সবল মানুষের কিন্তু এই ছত্রাক কোনোদিন আক্রমণ করতে পারবে না, কিন্তু আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়, ইমিউনিটি যদি কমে যায়, তখন কিন্তু এই ভাইরাসগুলো আমাদের এই ছত্রাকগুলো আমাদের শরীরে আক্রমণ করতে পারে। এখন ইমিউনিটি কি করে কমতে পারে? একটা হচ্ছে যদি আমাদের দেখা যায় যে আমাদের শরীরে ইমিউনিটি, যেমন HIV পেশেন্ট, তাদের বডি ইমিউনিটি কম, কারণ তার শরীরে ইমিউনিটি তৈরি হচ্ছে। অথবা যদি দেখা যায় যে কোনো ক্যান্সার পেশেন্ট, তাদের বডি ইমিউনিটিও কম।
অথবা যদি দেখা যায় একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে কোনো পেশেন্টের, তাকে স্টেরয়েড দেওয়া আছে, স্টেরয়েড জাতীয় ওষুধ। তাতে তার বডি ইমিউনিটি করতে পারে। অথবা যে অনেক অধিক মাত্রায় স্টেরয়েড খাচ্ছে যে পেশেন্ট, তাদের বডি ইমিউনিটি কমে যেতে পারে। একদম স্যার। অথবা এই যে আমরা এত চর্চা করছি কোভিডেও আমাদের দেখা যায় যে এই ভাইরাস আক্রান্তের জন্য বডি ইমিউনিটি কমে গেছে। তো এই সব অবস্থাগুলো যখন হবে তখন কিন্তু এই ছত্রাক আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং এই রোগ ঘটাতে পারে। আচ্ছা স্যার। স্যার এক্ষুনি আপনি ইমিউনিটির কথা বলছিলেন যে ইমিউনিটি যদি কমে যায়, স্যার আমি একটু জিজ্ঞাসা করবো অটো ইমিউন ডিজিজ যে সমস্ত মানুষদের রয়েছে, মানে ধরুন ডায়াবেটিক যারা রয়েছেন বা যারা হাইপোথাইরয়েডিজমে বা হাইপারথাইরয়েডিজমের ভুগছেন, তাদের ক্ষেত্রে কি এই ধরনের অসুখ বা এই ছত্রাক কি ইনফেক্ট করতে পারে তাদেরকে? না, অটো ইমিউনিটিটা হচ্ছে একটা সুইসাইডের মতো ব্যাপার। মানে আমাদের শরীরে যে অ্যান্টিজেনগুলো যখন বাইরে থেকে আসে তখন তার এগেনস্টে একটা আমাদের অ্যান্টিবডি শরীরের মধ্যে তৈরি হয়। এখন এই যে রোগগুলো বললেন কিছু কিছু, যেমন থাইরয়েডাইটিস আছে, আরও কিছু কিছু অটোইমিউন ডিজিজ আছে, সেইগুলোতে কি হয় আমাদের শরীরের মধ্যেই ওই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে এই রোগটা তৈরি করছে। সুতরাং সেখানে কিন্তু বডি ইমিউনিটি গোলমাল কিছু হয় না, মানে আমাদের বডি ইমিউনিটি যে লোয়ার্ড হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তা কিন্তু নয়। আচ্ছা স্যার। হ্যাঁ, সুতরাং এরা যে অন্যান্য যে যাদের কথা আমি বললাম, যারা বহুদিন ধরে ডায়াবেটিসে ভুগছে বা স্টেরয়েড পাতে, তাদের যেভাবে ইমিউনিটি কমে যায়, এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই নয়, এক নয়। আচ্ছা আচ্ছা। কারণ এটা নিয়ে আমাদের অনেক দর্শক বন্ধুদের প্রশ্ন যে আমি হাইপারথাইরয়েডিজম আমার রয়েছে বা হাইপোথাইরয়েডিজম রয়েছে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আমি দুর্বল অনুভব করি বা আমার মাঝে মধ্যেই সাপ্লিমেন্টেশন চলে, সেই কারণে। তো এটা আশা করি ক্লিয়ার হলো যে সেক্ষেত্রে ভয় পাওয়ার বিশেষ কিছু নেই। একদমই না। স্যার আপনি এক্ষুনি বললেন যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, যে জায়গাগুলোর কথা আপনি বললেন, নাক থেকে চোখ, চোখ থেকে ব্রেন, এবং বাকি অর্গানগুলোর কথাও বলেন যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে পোর্শন রয়েছে বা লাংস রয়েছে, বা আমাদের গোটা শরীরেও হতে পারে বা স্কিনের যে কোনো জায়গাতেও হতে পারে। তো আপনি বলেছিলেন যে আমাদেরকে এই সংক্রান্ত কিছু ইমেজ দেখাবেন, কিছু ক্লিপস দেখাবেন। হ্যাঁ, আমি কিছু ফটো এনেছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, সব রায়গঞ্জের ছবি নয়। সেগুলো দেখালে দর্শকরা বুঝতে পারবে, কারণ এটা আমি এগুলোকে ব্ল্যাক ফাঙ্গাস বলা হচ্ছে। আমি যে বলছিলাম যে যে জায়গাগুলো এগুলো আক্রান্ত হয় আমাদের শরীরে, সেই জায়গাগুলো একদম কালো হয়ে যায়, কারণ সেখানে টিস্যুগুলো নষ্ট হয়ে গিয়ে পচে যায়। তো আমরা ছবিগুলো দেখতে পারি একটু। একদমই। আমার টেকনিক্যাল টিম যারা রয়েছেন, টেকনিক্যাল টিমকে আমি বলবো যে স্লাইড শোটা দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি এই ছবিটায় দেখুন, আমরা পরে সিমটমগুলো ডিসকাস করব। এটা একটু এন্ডোস্কোপি করে দেখা হয়েছে। এই যে ভিতরে যে কালো অংশ দেখা যাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি ওই ছত্রাক। এনারও দেখুন একদিকটা ফুলে উঠেছে, চোখের একদিকটা, মুখের একদিকটা ফুলে উঠেছে। এই যে আবার এন্ডোস্কোপিক ছবি আমরা দেখতে পাচ্ছি, যে কালো মতো জিনিসটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এইটা আমরা আচ্ছা, এই যে ছবিটা এসেছে, এটা কোন কোন জায়গা এফেক্টেড হয় আমি যেগুলো বললাম, হ্যাঁ আপনি বিভিন্ন জায়গাগুলোর কথা বলুন। আমরা পাচ্ছি না এখন, এটাই দেখাতে পাচ্ছি। আচ্ছা, আমরা তো আপনি মোটামুটি উদাহরণ দেখালেন যে আপনি যেটা বললেন যে প্রাধান্য বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে নাক, চোখ এবং ব্রেন, এবং সেই কারণে আমরা কিন্তু সেই যে ইনফ্লেমেশনগুলো দেখতে পাচ্ছি সেই পোর্শনগুলোতে চোখ লাল হয়ে যাওয়া, একটা পোর্শন বা একটা সাইড ফুলে যাওয়া, নাক থেকে আপনার রক্তপুঁজ বেরিয়ে আসা, এটা আপনার গেল স্যার বাইরের অংশের। মানে যদি আমার শরীরের বাহ্যিকভাবে এই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হই, আপনি অবশ্যই আমাদেরকে এন্ডোস্কোপিরও কিছু ছবি দেখালেন যেটা আমার শরীরের ভেতরে, কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমার শরীরে এই রোগটা বাসা বেঁধেছে ভেতরে, মানে আমার সাধারণ মানুষ কি করে বুঝবে? তার কিছু উপসর্গ দেখে তো বোঝা যায়। উপসর্গগুলো হচ্ছে, আমি যদি সিস্টেম ধরে বলি, যে এইখানটা এই রোগটা আক্রমণ করছে সেইখানে সিমটম হবে। আমি এক্ষুনি বললাম যে সব থেকে কমন যেটা, সেটা হচ্ছে নাক এবং চোখ আর সেরিব্রাম মানে ব্রেন। তো সেখানে সিমটম যেটা হয়, প্রথম দিকে দেখা যায় মুখের একদিকটা ফুলে উঠেছে যে দিকটায় আক্রান্ত হয়েছে, অথবা নাক দিয়ে লালচে বা কালচে ডিসচার্জ হচ্ছে, অথবা দেখা যাচ্ছে মুখের একদিকটা অবশ হয়ে আসছে, অথবা কোনো ব্যথা অনুভব করছে যখন নাকে অসুবিধে হলো, অথবা নাকের একদিকটা বন্ধ হয়ে আছে। এইগুলো আমরা নাকের সিমটম পাই। আচ্ছা, যখন চোখের রোগটা চলে গেল, তখন যেটা দেখা যায়, প্রথম দিকে একটা ব্লারিং অফ ভিশন, চোখের দেখতে একটা আবছা আবছা ভাব, পরের দিকে দেখা যায় যে দুটো জিনিস দেখছে, ডিপ্লোপিয়া আমরা ডাক্তার পরিভাষায় বলি, একটা জিনিসকে দুটো ছবি দেখা যাচ্ছে। অথবা যদি দেখা যায় যে ছবিগুলো ভালো করে স্পষ্ট দেখতে পাচ্ছি না,
অথবা যদি দেখা যায় চোখের পেছনে একটা ব্যথা অনুভব করা হচ্ছে, যখন ফাঙ্গাসগুলো অনেক পরিমাণে চোখের পিছনে হয়ে যায় তখন দেখা যায় চোখটা সামনের দিকে ঠেলে বেরিয়ে আসে। একে আমরা ডাক্তারি ভাষায় প্রপটোসিস বলি, বা আমরা বলতে পারি চোখটা বাইরের দিকে ফুলে উঠছে। আমি ছবিটাতে একটু দেখিয়েছিলাম তখন। তো এইটা হতে পারে, অথবা একেবারে অন্ধ হয়ে যেতে পারে। আর যখন ব্রেনে চলে যাবে তখন তো ব্রেনের যে সিমটমগুলো সেগুলো ডেভেলপ করবে। মানুষ একটু জায়গা পরিস্থিতি সব সম্বন্ধে ওয়াকিবহাল থাকবে না, আমরা ডিসওরিয়েন্টেশন বলি, একটা কনফিউশন থাকবে, মাথার ব্যথা হতে পারে, বমি হতে পারে, এইসব সিমটমগুলো আসবে। আবার যখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ইনভলভ হবে, হ্যাঁ, জিআই সিস্টেমে, তখন তার লুজ মোশন হতে পারে, পেটে ব্যথা হতে পারে। আবার যখন ধরুন তার বুকে এটা এফেক্ট করেছে, তখন আমরা যেটা চেস্টে, তখন একটা চেস্ট পেন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কাশির সঙ্গে কাশি থাকতে পারে, কাশির সঙ্গে রক্ত বের হতে পারে। আবার যখন চামড়ায় হয়, আমরা তো বললামই চামড়ায় সাধারণত একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইউজুয়ালি হয়, চামড়ায় ওরকম একটা ক্ষত আমরা দেখতে পাই এরকম। তাহলে যে জায়গাটা এই ছত্রাক আক্রমণ করছে, তাহলে সেই জায়গা হিসেবে আমরা উপসর্গ পাবো। একদম স্যার। স্যার, এবার আমি একটু জিজ্ঞাসা করব যে আপনি উপসর্গগুলো তো বললেন, ঠিক আছে, তো আমরা অবশ্যই শরণাপন্ন হব চিকিৎসক, আপনাদের মতো চিকিৎসকদের। মানে এবার এটা আমাদেরকে কখন, মানে সবার আগে আমাদেরকে কি কোনো স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত, না আমাদের জেনারেল কোনো ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত, জেনারেল ফিজিশিয়ান বা মেডিসিনের কাছে? কারণ আমি বুঝতে পারছি না যে ডায়াগনোসিসটা কী পদ্ধতিতে হবে। ডায়াগনোসিসের ব্যাপারটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, ডায়াগনোসিস বলার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি তো বললাম যে বডি ইমিউনিটি কমে গেলেই হতে পারে, কিন্তু ইদানিং এখন যে আমরা অতিমারি, কোভিডের অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি, তো কোভিড পেশেন্টের এইটা তো প্রচুর হচ্ছে, হ্যাঁ, এবং দেখা যায় যে অ্যাক্টিভ কোভিড অবস্থায়, মানে যে কোভিড রোগে ভুগছে, অ্যাক্টিভ অবস্থায় আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, দেখা যায় প্রায় 40%, 60% দেখা যায় অ্যাক্টিভ কোভিড অবস্থায় এই রোগটা আক্রান্ত হয়, আর প্রায় 40% ডিসচার্জের পরে হয়, পোস্ট কোভিড রিকভারি ফেজে। তাহলে আমাদের এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো কোভিড আক্রান্ত পেশেন্ট বাড়িতে গিয়ে যে যে সিমটমগুলো বললাম, এগুলো যদি কখনো অনুভব করে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন চিকিৎসকের পরামর্শ হিসাবে আমি বলবো, কারণ হচ্ছে হয়তো দূরবর্তী কোনো গ্রামে কেউ বাস করে, তার পক্ষে কোনো স্পেশালিস্টকে সঙ্গে সঙ্গে পাওয়া তো মুশকিল। তাহলে সেক্ষেত্রে একজন পাস করা ডাক্তারবাবুর কাছে গিয়ে প্রথমে দেখা উচিত। অবশ্যই, যদি সম্ভব হয় এটা, যদি যে সিস্টেমের তার হচ্ছে, আমি যে বললাম যে এটা বেশিরভাগটাই হচ্ছে নাক দিয়ে শুরু, তাহলে একজন ইএনটি স্পেশালিস্টকে দেখালেই ভালো। তার কারণ হচ্ছে, এবং দেখা গেছে যে এই রোগে আক্রান্ত হয়ে যত তাড়াতাড়ি চিকিৎসা সম্ভব ততই কিন্তু রেজাল্ট ভালো। দেরি হয়ে গেলে মর্টালিটি, মানে মৃত্যুর হার কিন্তু 50%। মানে যদি কোভিড আক্রান্ত হওয়ার পরে ব্ল্যাক ফাঙ্গাস বলবো না, আমি মিউকরমাইকোসিস বলবো, মিউকরমাইকোসিস আক্রান্ত রোগীর মৃত্যুর হার কিন্তু 50%। তাহলে এটা কিন্তু খুব কম, মানে ছোট একটা ফিগার নয়। এই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করা যায় তত কিন্তু ভালো। আচ্ছা, এবার যেটা আপনি বলছেন যে কি করে আমরা ডায়াগনোসিস করব, প্রথম হচ্ছে একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে হবে। গিয়ে আমরা যেটা করি, আমরা হচ্ছে তার নাকটা এক্সামিন করে দেখি। প্রয়োজন হলে আমরা এন্ডোস্কোপি, যে ছবিটা আমি দেখালাম, এন্ডোস্কোপি, নাকের মধ্যে একটা স্কোপ ঢুকিয়ে আমরা দেখি, সেখানে আমরা দেখতে পেয়ে যাই। এবং ওই অবস্থাতে আমরা করি কি, নাকের মধ্যে থেকে একটু মাংস নিয়ে সেইটা ফাঙ্গাল কালচার এবং পরীক্ষায় পাঠিয়ে, যেটা মিউকরমাইকোসিস কিনা। এবং এটা খুব তাড়াতাড়ি, এখন যেরকম হয়েছে, খুব তাড়াতাড়ি আমরা রিপোর্ট পেয়ে যাই, এবং আমরা এটা দেখে সন্দেহ হলেই কিন্তু ট্রিটমেন্টটা শুরু করি। হ্যাঁ, আর ট্রিটমেন্ট যেটা, সেটা আমি পরে আসবো। তো এইটা হচ্ছে একটা ডায়াগনোসিস। আর একটা ডায়াগনোসিস হচ্ছে ইমেজিং সিটি স্ক্যান। সিটি স্ক্যান করেও আমরা দেখতে পারি, বুকে হলে বুকে সিটি স্ক্যান, আর নাকে হলে সাইনাসের এবং ব্রেনের সিটি স্ক্যান। তো মেন হচ্ছে এন্ডোস্কোপি আর সিটি স্ক্যান, এই দুটো পরীক্ষা। এবং ওই যে আমরা অংশটা পাঠাচ্ছি, মাংসপিণ্ড পাঠাচ্ছি, সেইটার ফাঙ্গাল কালচার করা এবং ফাঙ্গাল স্টেনিং করা, তাতেই আমরা বুঝতে পেরে যাবো যে এটা মিউকরমাইকোসিস আছে কিনা। একদমই। আমাদের প্রিয় দর্শক আশা করি বুঝতে পারলেন যে আমাদের মানে এই রোগটা যদি কেউ আক্রান্ত হয় বা হতে পারে, এরকম যদি মনে হয় আপনাদের, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একজন গুরুত্বপূর্ণভাবে ইএনটি স্পেশালিস্টের কাছেই কিন্তু আসবেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই পরামর্শটা নেবেন ডাক্তারবাবুর কাছ থেকে। এবং তার সাথে সাথে
তার সাথে সাথে স্যার যে টেস্টগুলো করানোর কথা বললেন সেই টেস্টগুলোর উপরে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। অবশ্যই সেই টেস্টগুলো করাতে হবে আমাকে সেই জায়গাটায় আসার জন্য, মানে আমাকে প্রুভ করার জন্য যে না আমার আদৌ মিউকরমাইসিস হয়েছে না অন্য কোনো অসুখ, অন্য কোনো ইনফেকশন হয়েছে। তার সাথে সাথে স্যার এক্ষুনি আপনি বললেন যে আমরা ডায়াগনোসিসের আগেই আলোচনা করছিলাম কোভিড আক্রান্ত রোগী বা পোস্ট কোভিড যে সমস্ত পেশেন্টরা রয়েছে রিকভারি করছে সেই সময় আক্রান্ত হওয়ার চান্সেসটা বেশি রয়েছে। এই ব্যাপারে একটু আলোচনা আমি করবো, আপনার কাছে একটু জিজ্ঞাসা থাকছে, কারণ স্পেশালি যেহেতু কোভিডের সাথে আমরা এই নামটাকে এখন বর্তমানে ওতপ্রোতভাবে জড়িয়ে পাচ্ছি, কিন্তু তবে তার আগে একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে নিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাই বাংলা লাইভ। ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম বিরতির পর। দেখছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আর আমাদের সাথে আজকে স্টুডিওয়ে গেস্ট ডক্টর হিসেবে রয়েছেন আমাদের রায়গঞ্জের এবং তার সাথে সাথে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট ইএনটি স্পেশালিস্ট ডক্টর এসপি দাস। স্যারকে আরও একবার স্বাগত আমাদের স্টুডিওয়ে। স্যার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, তার জন্য। আমাদের আজকের আলোচনা হচ্ছিল ব্ল্যাক ফাঙ্গাস নামে খ্যাত মিউকার মাইকোসিস নিয়ে, তাই তো স্যার? তাহলে এবার আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটু প্রশ্ন রেখেছিলাম। এগুলো আমাদের জেনারেল যারা ভিউয়ার্স রয়েছেন, সাধারণ দর্শকরা যারা রয়েছেন, তাদের কিন্তু এগুলো প্রশ্ন। তারা অনেকদিন ধরেই আমাদেরকে আবেদন করছিলেন যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা হোক। আমরা হোয়াটসঅ্যাপে এই বিষয় সংক্রান্ত অনেক আলোচনা, অনেক প্রশ্ন কিন্তু পাচ্ছিলাম। তো বিশেষ করে সবার মনের মধ্যে একটা ভয় যে কোভিড আক্রান্ত যে সমস্ত পেশেন্ট রয়েছেন বা পোস্ট কোভিড যে আপনার কথাটা বললেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি বলছেন যে ইমিউনিটি সাপ্রেস হচ্ছে, কোনো না কোনো কারণে তার ইমিউনিটি কমে যাচ্ছে। এবং সেটা কি কি ক্ষেত্রে হতে পারে? সেটা কি ভাইরাসের কারণে তার ইমিউনিটি কমে যেতে পারে? আবার নাকি অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে কোভিডে কিন্তু, যেটা আমরা এর আগেও আলোচনা হয়েছে, সেই প্রসঙ্গ এনেই আমি বলছি যে হয়তো কোভিডের ভাইরাসটা যখন শক্তিশালী হচ্ছে, শরীরের আমাদের অ্যান্টিবডিও শক্তিশালী হচ্ছে তার সাথে সাথে লড়াই করার জন্য। তো সেই শক্তিশালী হওয়ার জন্য অনেক সময় ভাইরাসটা দমন হয়ে যাওয়ার পরেও শরীরের অ্যান্টিবডি যখন শক্তিশালী হচ্ছে সেটাকে সাপ্রেস করা, কারণ সেখান থেকে অনেক রকম সমস্যা হচ্ছে, তো সেটাকে সাপ্রেস করার জন্য অনেক সময় স্টেরয়েড ইউজ করা হচ্ছে। তো আপনি এই ব্যাপারটা কি বলবেন যে অযথা কি স্টেরয়েড খাওয়া দরকার? কারণ আমরা দেখছি যে হাসপাতালে বা নার্সিংহোমে সেখানে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ডাক্তারের কথা মতো সেখানে কিন্তু স্টেরয়েড দেওয়া হচ্ছে কোনো অ্যাডমিটেড পেশেন্টকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খোলা বাজারে মুড়ি মুড়কির মতো স্টেরয়েড বিক্রি হচ্ছে। নর্মালি ওই আমাদের যে জ্বরের ওষুধ রয়েছে সেই তার সাথে অ্যান্টিবায়োটিকও বিক্রি হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু স্টেরয়েডও বিক্রি হচ্ছে। তো আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে যেটা বললাম, মিউকরমাইকোসিস তো বহুদিন ধরেই ছিল, কিন্তু কোভিডের এই অতিমারির সঙ্গে এই রোগটাকে জোড়া হচ্ছে কেন, সেটার কারণগুলো যদি আমরা দেখি, তার হচ্ছে 1 নম্বর হচ্ছে যে ভাইরাল ইনফেকশনের জন্য আমাদের বডি ইমিউনিটি কমে গেছে, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে যে আনকন্ট্রোল ডায়াবেটিস। আমাদের দেশে কিন্তু আমরা প্রায় 23 ভাগ লোক আমরা ডায়াবেটিস নিয়ে ঘুরে বেড়ালেও জানি না, কারণ আমাদের সেই সচেতনতা নেই যে পরীক্ষা করার। সেইরকম পেশেন্টের যখন কোভিড হচ্ছে, সেই স্ট্রেসে তার ডায়াবেটিস আরও বেড়ে যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যারা ডায়াবেটিস ছিলেন না কিন্তু প্রোন ছিলেন, তারাও এই স্টেরয়েডের অতিমাত্রায় সেবনের জন্যে তাদেরও ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস 1 নম্বর, 2 নম্বর বডি ইমিউনিটি কমে যাওয়া, 3 নম্বর হচ্ছে এই স্টেরয়েডের যথেচ্ছ ব্যবহার। স্টেরয়েড কিন্তু হুয়ের যদি আমরা গাইডলাইন্স দেখি, হুকে হচ্ছে 6 মিলিগ্রামের বেশি কিন্তু একদিনের বেশি একজন দেওয়া উচিত নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই এমন দেখা যাচ্ছে আমাদের 8 মিলিগ্রাম 24 মিলিগ্রাম দিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে হয়তো অক্সিজেন কম ছিল, রোগটা বেড়ে যাচ্ছে। এইগুলো কিন্তু আমাদের বডি ইমিউনিটি আরও কমিয়ে দিচ্ছে, ইমিউনো সাপ্রেশন করে দিচ্ছে, তাতে এই রোগের প্রাদুর্ভাব আরও বাড়ছে। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই কোভিড রোগে দেখা যাচ্ছে আমাদের শরীরে ফেরিটিন বলে একটা ব্যাপার আছে, আমরা পরীক্ষাও করি, ফেরিটিনের মাত্রা বেড়ে যাচ্ছে। ফেরিটিনের মূল উপাদান হচ্ছে আয়রন, এবং এই ফাঙ্গাসগুলো, এই ছত্রাকগুলোর নিউট্রিশনের জন্য এই আয়রন খুব জরুরি। দেখা যায় যে এই আয়রন আমাদের সেলের মধ্যে থেকে এরা পাওয়ার জন্য এই সেলগুলোকে এরা অ্যাটাক করছে। এটাও একটা কারণ। আরও একটা কতগুলো, এগুলো আমরা এখনো হাইপোথিসিস পর্যায়ে রয়েছে। এই যে আমরা মাস্কগুলো বারবার ব্যবহার করছি, যে সেগুলোকে মাটিতে রেখে দিচ্ছি আবার ব্যবহার করছি, এই যে কন্টামিনেটেড মাস্ক, এগুলোও হয়তো ওই মিউকরমাইকোসিস, কারণ আমরা সরাসরি শ্বাস নিচ্ছি সেই মাস্কের মধ্যে দিয়ে, এটাও একটা কারণ হতে পারে। আচ্ছা স্যার, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে মাস্কের ব্যবহার তো আমরা
প্রায় সবাই করছি, কিন্তু কতটা সচেতনভাবে এবং কতটা সঠিকভাবে মাস্কের ব্যবহার করছি, কারণ আমরা বেসিক্যালি অনেকেই কাপড়ের মাস্ক ইউজ করি, সেক্ষেত্রে ধুয়ে নেওয়া হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই N95 ব্যবহার করছি বা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছি। সেই মাস্কগুলোকে কী করছি, আমরা বারবার ব্যবহার করছি, এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেকে কী করছে যে সেটাকে আমরা যদি বলি যে ওই অ্যালকোহল, রাবিং অ্যালকোহল দিয়ে বা আমাদের যে রয়েছে মানে পরিষ্কার করার যেগুলো রয়েছে সেইটা স্প্রে করে সেটাকে হচ্ছে স্টেরিলাইজ করছে। তাতে কি সেই সমস্যাটার সমাধান হতে পারে? না, সমস্যার সমাধান হতে পারে না। তার কারণ হচ্ছে মাস্ক সত্যি করেই যেগুলো ডিসপোজেবল মাস্ক, আমরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করি, সেগুলো কিন্তু ডিসপোজেবল, আমরা ইউজ করে ফেলে দেওয়া উচিত। কিন্তু তার এটা তো অনেকের ক্ষেত্রেই সাধারণ লোকের পক্ষে মুশকিল হতে পারে রোজ একটা করে নতুন মাস্ক পরা। তাহলে তারা যেটা করতে পারে, একসঙ্গে 4-5টা মাস্ক কিনতে পারেন, একদিন পরে তারপরের দিন কড়া রোদে এটাকে মিলে রাখতে পারেন। যদি দেখা যায় একটা গোটা দিন বা দুদিন ওটা না পরা যায়, তাহলে আবার কিনে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সুতরাং এটা একটা গাইডলাইন। কাপড়ের মাস্ক বা যেগুলো ব্যবহার হচ্ছে এগুলো কিন্তু খুব বেশি বিজ্ঞানসম্মত নয়, কারণ কাপড়ের মাস্কে কিন্তু সেরকম পোর নেই যেগুলো কিন্তু ভাইরাস আটকাতে পারে। সুতরাং এটা একটা আমাদের একটা ফলস সিকিউরিটি হয়ে যাচ্ছে, আমরা ভাবছি মাস্ক পরে রয়েছি কিন্তু আমরা মাস্ক সত্যি করে পরে নিই। হ্যাঁ, আপনি সাজেস্ট করবেন যে সার্জিক্যাল মাস্ক, আমি N95 পড়তে বলছি না, যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত আছে, যারা মনে হচ্ছে যে তারা বিভিন্ন রোগীর কাছে যাচ্ছেন, তারা N95 পড়ুক, কিন্তু সার্জিক্যাল মাস্ক পরলেই যথেষ্ট। কিন্তু সার্জিক্যাল মাস্ক ধুয়ে পরা যাবে না। 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক ধুয়ে পড়লে তার কিন্তু পোর যেগুলো থাকে সেগুলো সব নষ্ট হয়ে যায়, আর ওই ফাইবারগুলোর মধ্যে কন্টামিনেটেড হয়ে গিয়ে সেগুলো কিন্তু রোগেরই সৃষ্টি করে। স্যার ঠিকই, এবার আপনি বললেন আমাদের এই কোভিড সংক্রান্ত তো আলোচনা হলোই, যে কোভিডের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে মানে সেকেন্ডারি ডিজিজ হিসাবে, বা কোভিডের কারণে না হলেও দেখা যাচ্ছে যে মিউকরমাইকোসিসের কারণে কিন্তু অনেক সময় প্রাণহানি বা জীবনহানি ঘটতে পারে। আপনি এটাও বললেন যে ট্রিটমেন্ট ঠিকঠাক মতো না হলে তার চোখ নষ্ট হয়ে যেতে পারে চিরতরে। এবার আমি বলবো চিকিৎসার ব্যাপারে, আপনি কারণ আমাদের হাতে সময়টা খুব কম, চিকিৎসার ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, খুব সংক্ষেপে আমি বলি, সময় তো কম। প্রথমত হচ্ছে যে 1 নম্বর চিকিৎসা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করা, কারণ আমরা দেখেছি যাদের এই মিউকরমাইকোসিস হচ্ছে তার মোটামুটি 80% লোক ডায়াবেটিসে ভুগছে। তো ডায়াবেটিসের কন্ট্রোল, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যদি যথেচ্ছ স্টেরয়েড ব্যবহার সঙ্গে সঙ্গে কমিয়ে ফেলতে হবে। 3 নম্বর জিনিস হচ্ছে আর্লি এন্ডোস্কোপি করতে হবে, নাকের যে ছবি আমি দেখালাম সেই এন্ডোস্কোপি করতে হবে এবং সেখান থেকে মাংস নিয়ে পরীক্ষার জন্য পাঠাতে হবে। আর 4 নম্বর হচ্ছে যদি মনে হয় আমাদের এটা মিউকরমাইকোসিস, তাহলে আমরা সার্জিক্যাল পরিভাষায় বলি ডিব্রাইডমেন্ট, টিস্যু ডিব্রাইডমেন্ট। যেসব টিস্যুগুলো ভেতরে পচে গেছে সেগুলোকে সমস্ত বার করে দিতে হবে। যত তাড়াতাড়ি করা যাবে ততই মঙ্গল, তাহলে কিন্তু চোখও বাঁচতে পারে, নাকও বাঁচতে পারে, ব্রেনে ছড়ানোও বাঁচতে পারে। এটা খুব জরুরি, এটা বলে সার্জিক্যাল ডিব্রাইডমেন্ট। এটাই কিন্তু সার্জারি, হ্যাঁ, এটাই যথেষ্ট। স্যার আমি একটু আপনাকে আমার কৌতূহলবশতই প্রশ্নটা রাখছি, আপনি এক্ষুনি বলেন চোখও হতে পারে, নাকও হতে পারে, বা অন্য কোনো জায়গা হতে পারে। চোখ নাক সার্জারির ব্যাপারটা একরকম, তাই নাক এবং আমাদের ব্রেন বা আমাদের শরীরের অন্যান্য অঙ্গের সার্জারিটার ব্যাপারটা একটু অন্যরকম, এবং কিন্তু আমাদের চোখের ক্ষেত্রে সেই জায়গাটা কি ধরনের সার্জারি সেক্ষেত্রে? না, চোখে যদি দেখা যায় প্রথম অবস্থায় আমরা নাকটাকে কন্ট্রোল করতে পারি, তারপরে যদি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিতে পারি তাহলে কিন্তু কন্ট্রোল হয়ে যায়। কিন্তু পরের দিকে যখন চোখ এফেক্টেড হয়, আমরা কিন্তু চোখটা পুরো বাদ দিয়ে দিতে হয়, না হলে তার কিন্তু ব্রেনে ছড়িয়ে গিয়ে মৃত্যু অবধারিত। সেটাই ক্ষেত্রে চোখের সার্জারির ব্যাপার সেরকম ভাবে না, সেইভাবে কোনো সার্জারি না, চোখ বাদ দিয়ে দেওয়াটাই সার্জারি। স্যার আরও একটা প্রশ্ন একটু আপনার কাছে রাখবো, যেটা খুব নর্মাল, যেমন আমাদের যখন প্রথম করোনা আসলো, কোভিড-19 সিচুয়েশনের সময় ওই আমাদের বাজার থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন এই সমস্ত প্রচুর বিক্রি হলো, প্রচুর অ্যাজিথ্রোমাইসিন বিক্রি হলো, বা এখনও হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, আমাদের প্যারাসিটামল ট্যাবলেট এগুলো চলছে। সেরকমই কিন্তু এই মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের কারণে কিন্তু প্রচুর অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, ঠিক আছে, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ কিন্তু মানুষ কিনে খাচ্ছে। তো এটা কতটা যুক্তিযুক্ত, আপনি কি বলেন? না, একেবারেই যুক্তিযুক্ত, কারণ বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে আমরা সাধারণত যে ফ্লুকোনাজল, ক্লোট্রিমাজল এইসব অ্যান্টিফাঙ্গালগুলো ইউজ করি, এগুলো কিন্তু কোনোভাবেই মিউকরমাইকোসিসে কাজ করে না। আচ্ছা স্যার। এবং জানা গেছে একটাই মেডিসিন যেটা কাজ করে সেটাকে বলে অ্যাম্ফোটেরিসিন বি। এটা দুটো হয়, একটা হচ্ছে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি বলে একটা ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায়, সেটা স্যালাইনের মাধ্যমে দিতে হয়। এটাই হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। হ্যাঁ, এটা যত তাড়াতাড়ি শুরু করা যাবে ততই মঙ্গল। 3 থেকে 6 সপ্তাহ ধরে এই ওষুধ দিতে হয়। তারপরে যখন সে একটু ভালোর দিকে যাচ্ছে তখন আমরা ওরাল অ্যান্টিফাঙ্গাল দিতে পারি। পোসাকোনাজল বলে একটা অ্যান্টিফাঙ্গাল আছে, সেইটাই একমাত্র এখানে কাজ করে। সুতরাং সেই ওষুধগুলো আমরা কনসিডার করতে পারি। বাজারে চটজলদি যে ওষুধগুলো অ্যান্টিফাঙ্গাল আমরা ইউজ করি সেগুলো কিন্তু কোনো কাজ হয় না, শুধু সময় নষ্ট এবং রোগটা বেড়ে যাবে।
আমাদের হাতে আর সময় নেই প্রিয় দর্শক, আমাদেরকে বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে আমাদের স্যারের কাছ থেকে কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ পরামর্শ এই বিষয় সম্পর্কে একটু জেনে নেবো খুব অল্প কথায়। হ্যাঁ, অল্প কথায় যেটা বলতে পারি, প্রথমত মিউকরমাইকোসিস সম্বন্ধে এটা ব্ল্যাক ফাঙ্গাস নয়, এটা মনে রাখবেন। 2 নম্বর হচ্ছে যে এটা কোনোভাবেই কন্টাজিয়াস রোগ নয়। একটা রোগীর থেকে আরেকটা রোগীর মিউকরমাইকোসিস ছুঁলে বা গেলে কখনো হয় না, এটা মনে রাখতে হবে। এটা একটা মিথ হয়ে গেছে যেটা খুব ছোঁয়াচে রোগ, একদম ছোঁয়াচে নয়। 3 নম্বর যেটা, যখনই মনে হবে যে কোভিড পেশেন্টের বা কোভিড হওয়াকালীন বা পোস্ট কোভিড অবস্থায় তার যদি যেসব সিমটমগুলো বললাম, মুখটা ভারী হওয়া, চোখটা ব্যথা হওয়া, এগুলো হলে যত তাড়াতাড়ি সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে আসবেন, তাহলে কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা 90%। তো এইটা মাথায় রাখবেন, সময় নষ্ট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং কোনো অবস্থাতেই হাতুড়ে চিকিৎসক অথবা আপনারা সামনে যাকে পেলেন অথবা নিজেরা টোটকা চিকিৎসা করলেন, এগুলো কিন্তু করতে যাবেন না। কারণ এই রোগটার মারণ হার হচ্ছে 50%, 100 জনের মধ্যে 50 জন। সুতরাং এটা মাথায় রাখবেন, আর এটা মনে রাখবেন, এটা কিন্তু আপনি সঠিক সময় যদি চিকিৎসা করেন তাহলে কিন্তু পুরোটাই সেরে যাওয়ার সম্ভাবনা। একদম। প্রিয় দর্শক, এখন তো আমাদের বিদায় নেওয়ার পালা। তবে যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার বলে যেতে চাই, আমরা কিন্তু এখন রয়েছি ডিজিটাল প্ল্যাটফর্মেও। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই এপিসোডটা যদি আবারও দেখতে চান, সেই আমাদের ইউটিউব চ্যানেল সেখানে পেয়ে যাবেন। এখন বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। নমস্কার, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, এই অতিমারী অবস্থাতেও আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, ঘরে থাকুন। রাই বাংলা।